হাই এভরিবডি, আমি মানিক এবং আপনাদের সবাইকে আজকের আলোচনায় পুনরায় স্বাগত জানাচ্ছি। আমরা আবারও ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ পত্র, প্রথম পত্র বা জেনারেল পেপার 1 এই ইউনিট থেকে আপনাদের সামনে একটি আলোচনা তুলে ধরবো। আমরা ইতিপূর্বে একটা আলোচনার মাধ্যমে কিভাবে একটা ইউনিটটাকে আমরা একটা ভিডিওতে কমপ্লিট করছি বা কিভাবে করা যেতে পারে তার একটা ব্লুপ্রিন্ট দেখাচ্ছি। আমরা ইতিপূর্বে আইসিটি থেকে, কমিউনিকেশন থেকে থিওরিটিক্যাল আলোচনা এবং সেই ইউনিটগুলি থেকে সম্ভাব্য 50টি প্রশ্ন একটা আলোচনা করছি এবং এটি হচ্ছে আমাদের তৃতীয়তম ইউনিট, যেখানে আমরা হায়ার এডুকেশন থেকে আলোচনা করব এবং একই রকম ভাবে হায়ার এডুকেশন থেকে আমরা 50টি এমসিকিউ এরপর আলোচনা করব। সো প্রথম যেটা ইউনিট আমাদের রয়েছে এখানে হায়ার এডুকেশনের মধ্যে প্রাচীন ভারতে উচ্চ শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান। সো প্রাচীন ভারত ছিল এক জ্ঞান সমৃদ্ধ সভ্যতা, যেখানে শিক্ষা শুধু পঠন পাঠনেই সীমাবদ্ধ ছিল না, আপনারা জানেন, বরং জীবনের সার্বিক বিকাশের জন্য একটা নৈতিক, আধ্যাত্মিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। তো এই শিক্ষার পেছনে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু ভারত নয়, সমগ্র বিশ্বে জ্ঞান ও গবেষণার ক্ষেত্র হয়ে পড়েছিল এবং শুধু ক্ষেত্র নয়, এমনটাই খ্যাতি লাভ অর্জন করেছিল। তো আমরা প্রথমে ধাপে ধাপে আসবো। যেমন প্রথমে আসবো এই প্রাচীন ভারতে শিক্ষার প্রধান কেন্দ্র সমূহ কি কি ছিল। প্রথমে আসবো সব থেকে বিখ্যাত তক্ষশিলা বা তক্ষশিলা বলা হয় ইংরেজিতে। তক্ষশিলা বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম। এটি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়। এখানে 64টি বিষয় শেখানো হতো, যার মধ্যে চিকিৎসা শাস্ত্র, যুদ্ধবিদ্যা, দর্শন, আর্কিটেকচার এবং ভাষা, ল্যাঙ্গুয়েজ ছিল অন্যতম। এবং এখানে শিক্ষার্থীরা গুরু শিষ্য এই রকম একটা পদ্ধতিতে সরাসরি জ্ঞান অর্জন করত। চাণক্য এবং জীবাদশার এদের মতো বিখ্যাত ব্যক্তিত্বরা এখানকার ছাত্র ছিলেন। চলে আসবো পরবর্তী বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়। খ্রিস্টপূর্ব 5ম শতকে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বৌদ্ধ শিক্ষা ও গবেষণার একটা অন্যতম প্রধান কেন্দ্র। এর পাঠ্যক্রমে ছিল ধর্মতত্ত্ব, গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, যুক্তিবিদ্যা এবং দর্শন প্রভৃতি ছিল। এই বিশ্ববিদ্যালয়ের বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা আসত, যেমন ছিল চীন, জাপান, কোরিয়া প্রভৃতি ছিল। এছাড়া যদি আরেকটা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। পাল সাম্রাজ্যের সময় বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটি বিশেষত বৌদ্ধতন্ত্র এবং বিদ্যাধারায় বিশেষিত করে এই শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নিয়ে গেছিল। এখানে পাঠদানের পাশাপাশি গবেষণার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হতো। ভারতীয় মঠ এবং আশ্রম এগুলো কিন্তু এখানে একটা বিশেষ অংশ নিয়েছিল এই শিক্ষার কারণে। এবারে আসবো কিভাবে ভারতীয় মঠ থেকে আমরা এই শিক্ষাগুলো বা শিক্ষার প্রসার ঘটিয়েছিল। এখানেও সেই একই রকম ভাবে গুরু শিষ্যের পরম্পরা চলছিল। প্রাচীন ভারতীয় আশ্রমগুলোতে ধর্মীয় এবং নৈতিক শিক্ষার একটা আসর ছিল। এর উদাহরণস্বরূপ বলতে পারি ঋষি ব্যাসমুনি, ঋষি কনাদ, ঋষি বরাহ মিহিরের এই যে শিক্ষা কেন্দ্র, এগুলো কিন্তু অভূতপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল শিক্ষার কেন্দ্র হিসাবে। এবার যদি এই প্রাচীনকালে শিক্ষার পদ্ধতি ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করি, প্রথমত ওখানে ধর্মতত্ত্ব থাকতো, নৈতিকতা থাকতো, যুক্তিবিদ্যা থাকতো, ভৌত বিজ্ঞান থাকতো, চিকিৎসা শাস্ত্র থাকতো, কি থাকতো না। এবং এখানে বেদ, উপনিষদ, পুরাণ এবং অন্যান্য প্রাচীন গ্রন্থকে সেখানে কিন্তু পড়ানো হতো। এছাড়া শিক্ষার্থী গুরুর আশ্রমে বাস করত এবং সেখানে দৈনন্দিন জীবন ও সেখানকার লাইফস্টাইল ইত্যাদি কিন্তু শিক্ষার মাধ্যমে গ্রহণ করত। এখানে আলোচনার মাধ্যমে, বিতর্কের মাধ্যমে, বিভিন্ন রকম যৌক্তিক বিশ্লেষণ, বিভিন্নভাবে কিন্তু শিক্ষার একটা উপায় করা হয়েছিল। সব থেকে বড় কথা কিন্তু এখানকার শিক্ষাগুলো ছিল বৃত্তিমূলক শিক্ষা, যেমন কৃষি, শিল্প এবং কারিগরি শিক্ষার মাধ্যমে বাস্তব জীবন উপযোগী জ্ঞান প্রদান করা হতো। আমাদের রিসেন্ট যেটা ভোকেশনাল এডুকেশন এসেছে, সো এই ধরনের শিক্ষা শিক্ষার্থীদের কিন্তু শুধু একাডেমিক নলেজ নয়, অর্থনৈতিকভাবে কিন্তু স্বাবলম্বী করে তুলত। সব থেকে বড় কথা নারী শিক্ষা। প্রাচীন ভারতে
নারী শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি আমরা কিন্তু লক্ষ্য করতে পেরেছি। যেমন গার্গী, মৈত্রেয়ী, লীলাবতী এরা প্রমুখ প্রাচীন ভারতের শিক্ষিত নারীদের কিন্তু উদাহরণ। নারী শিক্ষার মূল বিষয় ছিল কিন্তু বেদ অধ্যয়ন, নৈতিকতা এবং শিল্পকলায় দক্ষতা অর্জন করা। এরা কিন্তু সবাই খুব আর্টিস্টিক ছিল। এবারে যদি আমরা একটু লক্ষ্য করি যে ওই সময়কার সময়ে শিক্ষার সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবটা কেমন ছিল। প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থার লক্ষ্যটাই ছিল না সামাজিক সুষমতা ও মানবিক মূল্যবোধ তৈরি করা। সমাজে শ্রেণী বিভাজনের বাইরে দাঁড়িয়ে শিক্ষার্থীরা জ্ঞান চর্চার মাধ্যমে সামাজিক উন্নয়নে অবদান রাখত তারা। এই শিক্ষা পদ্ধতি ভারতীয় দর্শনের ভিত্তি স্থাপন করে, যেটা পরবর্তী সময়ে আজকের দিনে আমরা কিন্তু তাকে লজিক্যাল রিজনিং এ আমরা যখন ইন্ডিয়ান লজিক হিসেবে বেশি করে পড়ি। এবারে দেখব প্রাচীন শিক্ষার আন্তর্জাতিক প্রভাবটা কেমন ছিল। তো প্রাচীন ভারতের জ্ঞান চর্চার খ্যাতি আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু ছড়িয়ে পড়েছিল। ভেবে দেখুন তো, চীনের পরিব্রাজক হিউয়েন সাং এবং ফা হিয়েন এদের মতো তীর্থযাত্রীরা ভারতে আসেন এবং প্রাচীন ভারতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করে গেছিলেন। সো এই জ্ঞান চর্চা ভারতকে প্রাচীন বিশ্বের জ্ঞানভূমি নামে পরিচিত করে তুলেছিল। তো এটা কি কম? সো এগুলো গেল না প্রাচীন কালের ঘটনা। এবারে আসবো স্বাধীনতার পর ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার কিভাবে বিকাশ ঘটতে লাগলো। স্বাধীনতার পর ভারতের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের একটা পরিবর্তন ঘটে। দেশীয় ও বিশ্বব্যাপী এই চাহিদা মেটানোর জন্য উচ্চশিক্ষা ও গবেষণার উপর করে বিশেষ বিশেষ গুরুত্ব দেওয়া হতে শুরু করলো। বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন নীতি এবং প্রকল্পের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করা হলো। এবারে আসবো স্বাধীনতার পর কি কি শিক্ষানীতি গ্রহণ করা হয়েছিল। প্রথম আসবো 1948 থেকে 1949 এই সালের মধ্যে রাধাকৃষ্ণন কমিশন, যেটির আরেকটি নাম হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, এটি স্থাপিত হয়েছিল। এটি উচ্চশিক্ষার গুরুত্ব এবং কাঠামো ঠিক করার জন্য এই বিশেষ কমিশনটি কিন্তু অধিকভাবে কিন্তু দায়যুক্ত রয়েছে। এই রাধাকৃষ্ণন কমিশন এদের কিছু প্রস্তাব ছিল, যেমন এক হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলির মান উন্নয়ন করা, দ্বিতীয় ছিল গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি করা, তৃতীয় ছিল মৌলিক শিক্ষা ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়া। এরপরে আসবো দ্বিতীয় এডুকেশন নিয়ে একটা নীতি, যেমন হচ্ছে 1968 সালের জাতীয় শিক্ষানীতি। আমাদের 1968 সালের এই জাতীয় শিক্ষানীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতির মাধ্যমে শিক্ষায় সমতা, শিক্ষায় মানোন্নয়ন এবং গবেষণার উন্নতি নিশ্চিত করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। এই বিশেষ নীতির মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উপর বেশি করে গুরুত্ব দিতে থাকলো। প্রাথমিক ও উচ্চশিক্ষার মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করা হলো। এরপরে তৃতীয় আসবো 1968 সালের জাতীয় শিক্ষানীতি এবং সাথে 1992 সালে এলো তার সংশোধনী। তো এই সংশোধনীতে 1992 সালে কি হলো, এখানে প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে কথা তারা বলতে লাগলো, পেশাগত কিছু কোর্সের আরো আনয়ন ঘটলো। এছাড়া আমরা ডিস্টেন্স এডুকেশন, ওপেন এডুকেশন অর্থাৎ উন্মুক্ত ও দূর শিক্ষার ব্যবস্থা প্রসার ঘটানো হলো। চতুর্থ আসবো এই রিসেন্ট হয়ে যাওয়া 2020 সালের জাতীয় শিক্ষানীতি এনইপি। 21 শতকের প্রয়োজন মেটাতে উচ্চশিক্ষার একটা নতুন কাঠামো পুনর্গঠনের চেষ্টা। এই বিশেষ নীতিটি যদিও অনেকে আজকে সমালোচনার রোষে পড়ছে, এটি কিন্তু বহু বিষয়ক শিক্ষার জন্য, গবেষণার জন্য ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এখানে স্থাপন করছে। তারা দক্ষতা ভিত্তিক শিক্ষার কথা বলছে, এবার কর্মসংস্থানমূলক প্রশিক্ষণের উপর এরা জোর দিচ্ছে। তো বিভিন্ন রকম কিন্তু তারা কিন্তু ভাবনা এখানে রেখেছে। এবারে আসবো উচ্চশিক্ষার উন্নতির জন্য প্রতিষ্ঠিত বিশেষ বিশেষ প্রতিষ্ঠান সমূহ। যেমন নম্বর 1 আসবো ইউজিসি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন,
ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1956 সালে। এবারে বিশ্ববিদ্যালয়ের গুণগত মানটাকে নিশ্চিত করার জন্য এটার কিন্তু প্রধান আনয়ন। এছাড়া গবেষণার জন্য আর্থিক এর একটা গ্র্যান্ট বা সহায়তা প্রদান করে। দ্বিতীয় আসবো আইআইটি এবং আইআইএম। এগুলি প্রযুক্তি এবং ব্যবস্থাপনায় উচ্চমানের শিক্ষা প্রদান করে থাকে। প্রথম আইআইটি যদি বলি 1951 সালে খড়গপুরে স্থাপিত হয়, আর প্রথম আইআইএম হলো 1961 সালে, যেটা আহমেদাবাদে হয়েছিল। এরপরে তৃতীয় আসবো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং রাজ্য বিশ্ববিদ্যালয়। বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করার চেষ্টা করা হলো, কেন? যাতে করে উচ্চশিক্ষার সুযোগ যাতে সবাই পায়। এবারে আসবো গবেষণা নিয়ে কি ভাবা হলো, গবেষণা প্রতিষ্ঠান। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উন্নতির জন্য বিভিন্ন অত্যাধুনিক গবেষণা প্রতিষ্ঠান স্থাপন হলো। আমরা সর্বপ্রথম পেয়েছিলাম কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর CSIR, এছাড়া ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ICAR, এছাড়া ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অ্যান্ড মোস্ট ফেমাস ক্লোজ টু আওয়ার হার্ট ISRO। ওকে, সো গবেষণার প্রসার কেমন ভাবে ঘটেছে তা আমরা দেখবো। প্রথমে আসবো বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গবেষণা কি কাজ করেছে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির জন্য গবেষণার উপর কিন্তু অধিকভাবে জোর দিতে থাকে আমাদের পূর্বের সরকার এবং বর্তমান সরকারও। এবং কিছু উল্লেখযোগ্য প্রকল্পের কথা আমরা বলি, চন্দ্রযান, মঙ্গলযান, এছাড়া চিকিৎসা শাস্ত্রে ও কৃষি ক্ষেত্রে নতুন নতুন খুঁজে পাওয়া ফাইন্ডিংস গুলো। এবার আসবো সামাজিক বিজ্ঞান ও মানববিদ্যার ক্ষেত্রে গবেষণা কেমন ভাবে এগোচ্ছে। ভারতীয় এবং এই জাতীয় স্তরে উন্নয়নের জন্য সামাজিক সমস্যার উপর বিভিন্ন রকম কিন্তু গবেষণার বর্তমান দিকে কিন্তু গুরুত্ব বাড়ছে। আর এই ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলো ICSSR, ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ। ওকে, এরপরে আসবো আন্তর্জাতিক সহযোগিতা কি হচ্ছে বা কি পাচ্ছি এই উচ্চশিক্ষার জন্য বা গবেষণার জন্য। সো বৈশ্বিক মানের গবেষণার জন্য বিদেশি প্রতিষ্ঠানের সাথে আমাদের কিন্তু ভারতীয় প্রতিষ্ঠান একটা সহযোগিতাপূর্ণ কাজ করছে। আর এর জন্য কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলি, MIT, নাসা, এর সাথে ভারতীয় সংস্থার গবেষণার কিন্তু প্রকল্প চলছে। এবারে আসবো উচ্চশিক্ষায় সাম্প্রতিক কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে ভারতবর্ষ থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে আর কি, যদিও কিছুটা নেওয়া হয়ে গেছে, আর কি কি নেওয়া হচ্ছে। প্রথম আসবো রুশা, রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান। এদের কাজ কি? উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং কেন্দ্রীয় প্রকল্প গ্র্যান্ট দেওয়া। এছাড়া এসছে SIP, স্কিল ইন্ডিয়া প্রোগ্রাম। এছাড়া এসেছে NIRF, ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। প্রতিষ্ঠানের এখানে কেমন কি মান তা দাঁড় করাচ্ছে। এবারে সব থেকে বড় একটা ইস্যু নিয়ে আসবো, এই উচ্চশিক্ষায় আমাদেরকে কি বাধা আসছে এবং এই সমাধান কি কি। যেমন বাধা কি, প্রাথমিকভাবে বলতে পারি একটা বড় বাধা হচ্ছে আর্থিক সংকট। দ্বিতীয় হচ্ছে উচ্চশিক্ষার সুযোগে কিন্তু এখনো কিন্তু একটা বৈষম্য রয়েছে, মান সম্পন্ন অনেক গবেষণা কেন্দ্র কিন্তু এখনো নেই। আচ্ছা, সমাধান কি করে করতে পারি? সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করতে হবে, প্রযুক্তিগত শিক্ষা ও গবেষণার উপর বেশি কিন্তু জোর দিতে হবে, এবং সব থেকে বড় কথা আজকের দিনে আন্তর্জাতিক মান বজায় রেখে শিক্ষার বিকাশ করতে হবে। ওকে, এবারে পেশাগত, প্রযুক্তিগত এবং দক্ষতা ভিত্তিক শিক্ষা। পেশাগত, প্রযুক্তিগত এবং দক্ষতা ভিত্তিক শিক্ষা হলো এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থা যা শিক্ষার্থীদের নির্দিষ্ট পেশার জন্য দক্ষ করে তোলে এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করে। তো এটি কর্মসংস্থানে এবং নতুন উদ্ভাবনী ভাবনাতে এবং ভারতের জাতীয় স্তরে উন্নতির পেছনে কিন্তু একটা মানদণ্ড হিসেবে কাজ করছে। তো এক এক করে আসবো। প্রথমে আসবো পেশাগত শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন। সো পেশাগত শিক্ষা এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থা যা শিক্ষার্থীদের নির্দিষ্ট কর্মক্ষেত্রে বা পেশার জন্য সরাসরি প্রস্তুত করছে। এখানে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে, এখানে উৎপাদনশীলতা এবং আর্থিক
স্থিতিশীলতা কিন্তু অর্জন করে রাখার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন শিল্পক্ষেত্রে দক্ষ মানব সম্পদকে তৈরি করা হচ্ছে। এবার উদাহরণস্বরূপ বলি, এমন কিছু পেশাগত এমন কিছু শিক্ষার থেকে হতে পারে, যেমন হচ্ছে টেলার কোর্স বা সেলাই কাজ, কাঠের কাজ, কারিগরি কিছু প্রশিক্ষণ, বেকারি, কৃষি, ইলেকট্রিক্যাল কাজের প্রশিক্ষণ, ভার্মি কম্পোস্টিং, মাশরুমিং, এইসব প্রভৃতি। এবারে আসবো ভারতের এই পেশাগত শিক্ষার জন্য কি কি তারা কিন্তু উদ্যোগ নিচ্ছে। নাম্বার 1, NSDC অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রতিষ্ঠান করা হয়েছে। এছাড়া PMKVY প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, এছাড়া স্কিল ইন্ডিয়া মিশন যেখানে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। এবারে আসবো পেশাগত গেল, দ্বিতীয় আসবো প্রযুক্তিগত শিক্ষা বা টেকনিক্যাল এডুকেশন। প্রযুক্তিগত শিক্ষা শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি এবং প্রকৌশল ক্ষেত্রে দক্ষতা যুক্ত ভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে। এবারে আসবো এই শিক্ষার উদ্দেশ্যটা কি। এখানে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে জাতীয় স্তরে শিক্ষাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা। এছাড়া ইঞ্জিনিয়ারিং এবং IT সেক্টরের মান উন্নয়ন করা। এবার যদি উদাহরণস্বরূপ বলে থাকি, ইঞ্জিনিয়ারিং যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কোর্স রয়েছে। IT এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের কোর্স রয়েছে। ভারতে এই প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে কি কি শিক্ষার প্রকাশের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন তৈরি হয়েছে IIT, যেমন তৈরি হয়েছে NIT এবং IICTও তৈরি হয়েছে এই সমস্ত কর্মনির্বাহের জন্য। যেমন বিশেষ করে যুক্ত রয়েছে AICTE। এই AICTE হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, এর আওতায় কিন্তু সমস্ত প্রতিষ্ঠানগুলি কিন্তু রয়েছে। যদি আমরা কিছু উন্নয়নমূলক প্রকল্পের কথা বলি এই টেকনিক্যাল বা প্রযুক্তি এডুকেশনের ক্ষেত্রে, নাম্বার 1 হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ। এখানে প্রযুক্তি শিক্ষায় ডিজিটাইজেশনের কথা বলা হয়েছে। এছাড়া মেক ইন ইন্ডিয়া অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তি সাহায্য করছে। এবারে আসবো তৃতীয় টাইপ, যেটা গেল আমরা গেলাম ভোকেশনাল পেশাগত, 2 গেলাম টেকনিক্যাল প্রযুক্তিগত, এবারে তৃতীয় আসবো দক্ষতা ভিত্তিক শিক্ষা, যেটাকে আমরা বলি স্কিল বেসড এডুকেশন। দক্ষতা ভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের নির্দিষ্ট দক্ষতা অর্জনে সাহায্য করে, যা বাস্তব জীবনের সমস্যার কিন্তু সমাধানে ব্যবহৃত হয়ে থাকে। এই ধরনের শিক্ষার উদ্দেশ্যটা হচ্ছে কর্মসংস্থান এবং উপযোগী দক্ষতা উপার্জন করে দেওয়া মানুষের জন্য। দ্বিতীয় হচ্ছে গ্লোবাল কর্মসংস্থানের বাজারে প্রতিযোগিতার একটা সমকক্ষতা তৈরি করা। আপনারা যদি দেখেন ভালো করে, কিছু কিছু সফট স্কিল রয়েছে, যেমন কমিউনিকেশন, যোগাযোগ, নেতৃত্ব, সমাধানমূলক কিছু দক্ষতা। আবার কিছু হার্ড স্কিলও রয়েছে, যেমন কোডিং, মেশিন অপারেশন, ডেটা অ্যানালিটিক্স প্রভৃতি। এগুলো কিন্তু সব এই আমাদের দক্ষতা ভিত্তিক স্কিল বেসড এডুকেশন। এবারে দেখব যে ভারতে দক্ষতা ভিত্তিক শিক্ষার কি কি উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন সব থেকে বড় উদ্যোগটা নিয়েছে রুষা, রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান। এছাড়া নিয়েছে প্রধানমন্ত্রী যুব যোজনা, অর্থাৎ এখানে উদ্যোক্তা তৈরিতে দক্ষতা সৃষ্টি করার চেষ্টা। নেক্সট হচ্ছে দীন দয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা বা DDU-GKY, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা যদি আরো একটু ডিপে যাওয়ার চেষ্টা করি যে এইগুলো আমরা কেন করব, অর্থাৎ পেশাগত শিক্ষার কেন প্রয়োজন হলো বা প্রযুক্তিগত শিক্ষার কেন প্রয়োজন হলো বা দক্ষতা ভিত্তিক শিক্ষার আমরা করবোটা কেন। দেখুন, আজকের দিনে একাডেমিক ক্ষেত্রে একটা বাস্তবমুখী একটা শিক্ষার অভাব রয়েছে। শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতাটাকে দেওয়ার প্রথম থেকে প্রয়োজন। এবং সব থেকে বড় কথা হচ্ছে সেক্টর ভিত্তিক দক্ষ যে কর্মী হয়ে থাকে, এগুলো কিন্তু খুবই অভাব রয়েছে। এছাড়া আধুনিক দিনে আধুনিক সমস্যা, আধুনিক প্রযুক্তি কিন্তু ব্যবহারের সমস্যার দিক থেকে সমাধানের প্রয়োজন রয়েছে। শিল্প এবং প্রযুক্তিতে পরিবর্তনের প্রয়োজন আছে এবং সেখানে তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু আধুনিক শিক্ষার প্রয়োজন। এছাড়া চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ, বাজারের
বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু চাহিদা অনুযায়ী কোর্স আসছে, মানুষের ডিফারেন্ট টেস্টের মতো করে স্বাদ পাল্টাচ্ছে। তো এই পেশাগত এবং প্রযুক্তি শিক্ষা এগুলো কিন্তু অতটা মানে কি বলবো ইজি টু ডু টাস্ক নয়, কিন্তু যে খুব সহজে চাইলাম করে ফেললাম। তো এইগুলো করতে কিন্তু অনেক বাধা এবং আমাদের কিন্তু সমস্যার সম্মুখীন হয়, এবং সব থেকে বড় বাধা হচ্ছে যে পর্যাপ্ত পরিকাঠামো কিন্তু ভারতবর্ষে এখনো গড়ে উঠতে পারেনি, এবং সেগুলোকে শেখাবে যে ওরকম প্রশিক্ষক বা শিক্ষকের কিন্তু ঘাটতি রয়েছে, এবং প্রযুক্তি শিক্ষায় প্রচুর পরিমাণে ব্যয় হয়। তো এটা খুবই খুবই কিন্তু মানে অসাধ্য গ্রামীণ অঞ্চলে, বিশেষ করে এগুলো করার ক্ষেত্রে। আর সরকার এবং বেসরকারি বিনিয়োগটাও বৃদ্ধি করা প্রয়োজন আছে, এবং যা কিন্তু দুঃসই হয়ে পড়েছে রীতিমতো দেখতে পাচ্ছি আমরা। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম যে ব্যবহার করা হবে সেগুলো হয়তো শহরের মানুষ করতে পারলো, কিন্তু গ্রামীণ মানুষ করতে পারবে না। তার জন্য কিন্তু তারা কিন্তু এক প্রকার ওই বাধার সম্মুখীন হবে। তো নতুন নতুন ব্যবস্থাপনা কোর্স এগুলো সব কিন্তু হলে তারা কিন্তু বেনিফিটটা পাবে না অনেকটা ক্ষেত্রে। যাই হোক, এবারে আমরা কিন্তু এর সাব ইউনিটগুলির মধ্যে শেষের দিকে যে ইউনিটগুলি সেগুলোতে চলে এসেছি। আমরা আলোচনা করব মানবিক মূল্যবোধ এবং সাথে উচ্চশিক্ষায় পরিবেশ শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তো মানবিক মূল্যবোধ এবং পরিবেশ শিক্ষা। মানবিক মূল্যবোধ ও পরিবেশ শিক্ষা একটি ভারসাম্যপূর্ণ এবং একটা সুসামঞ্জস্যপূর্ণ সমাজকে তৈরি করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তো এটি শিক্ষার্থীদের মধ্যে খুবই প্রয়োজন, তাদের নৈতিকতা, দায়িত্ববোধ এবং পরিবেশের প্রতি সচেতনতা কিন্তু বৃদ্ধি করায়। ওকে, আমরা একে একে আসবো। প্রথমে আসবো মানবিক মূল্যবোধের বিষয়টা কি, এবং সত্যি কি এটির কোনো তাৎপর্য রয়েছে। দেখুন, মানবিক মূল্যবোধ হলো মানুষের নৈতিক ও সামাজিক কিছু গুণাবলী, চারিত্রিক বৈশিষ্ট্য, যা একটি ভালো এবং শান্তিপূর্ণ সমাজ গড়তে সাহায্য করে। এখানে যদি কিছু বিশেষ বিশেষ আমরা গুণের কথা বলি, তা হচ্ছে কিন্তু নির্ভীকতা হওয়া প্রচুর, এবং সততা চাই, নিজের এবং অন্যের প্রতি সৎ থাকা, এছাড়া সমান অধিকার, সম্মান, সহানুভূতি, সহমর্মিতা, দায়িত্ববোধ এগুলো কিন্তু খুবই খুবই প্রয়োজন পরিবার, সমাজ এবং পরিবেশের প্রতি যদি সঠিক কিছু কিছু করতে হয়। তো এই মানবিক বোধ কেন ছাত্রছাত্রীদের মধ্যে প্রয়োজন আজকে? কারণ দেখুন, আজকে সমাজে অশান্তি, একটা অসম্প্রীতি, সব সম্প্রীতি গড়ে উঠেছে। তো সেখানে শান্তি এবং সম্প্রীতির প্রতিষ্ঠা করতেই হবে। এছাড়া মানুষের মধ্যে একটা সম্মানহানি এবং অসহনশীলতা রয়েছে। তো মানুষ যাতে প্রত্যেকের প্রতি সম্মান এবং সহনশীলতা বৃদ্ধি করে। এছাড়া নৈতিক উন্নয়নের মাধ্যমে একটা ব্যক্তিগত এবং সামাজিক তারা যেন দায়িত্ব পালন করতে পারে। সো এই বিষয়গুলি কিন্তু খুবই খুবই একটা ভাইটাল, এবং আমরা দেখব ভারতীয় শিক্ষা ব্যবস্থায় এই মূল্যবোধের ভূমিকাটা কত। দেখুন, প্রাচীন কাল থেকে গুরু শিষ্যের পরম্পরা এই নৈতিকতার কিন্তু পাঠ শিখিয়ে এসেছে। আধুনিক শিক্ষায় নৈতিক শিক্ষা ও সামাজিক শিক্ষা তো এখানে থাকা প্রয়োজন, এবং আমরা দেখতে পাচ্ছি এনইপিতে ভ্যালু অ্যাডেড কোর্স, মাল্টি ডিসিপ্লিনারি কোর্স এগুলো সব ইনক্লুডেড হচ্ছে। দ্বিতীয় আসবো পরিবেশ শিক্ষার বিষয়টাকে। পরিবেশ শিক্ষা হলো এমন এক শিক্ষা ব্যবস্থা যা মানুষের মধ্যে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে। এখানে মাটি, জল, বায়ু, গাছপালা এবং জীববৈচিত্র্য প্রভৃতির সম্পর্কে আমাদের ভাবতে হবে। যেখানে দূষণ, বনভূমি ধ্বংস, জলবায়ু পরিবর্তন এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমাদেরকে সম্পদের সঠিক ব্যবহার করতে হবে, সম্পদের সঠিক সংরক্ষণ করতে হবে। সো পরিবেশগত যত পারবো আমরা সচেতনতা বৃদ্ধি করব, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে দায়িত্বশীল আচরণ করব, পরিবেশের সংরক্ষণে ব্যক্তিগত এবং সমষ্টিগত প্রচেষ্টার একটা প্রয়াস আনব। তো ভারতীয় প্রেক্ষাপটে আমরা যদি শিক্ষায় দেখি এর প্রভাব, চিপকো মুভমেন্ট ভেবে দেখুন তো, নর্মদা বাঁচাও আন্দোলন এর মতো কিন্তু পরিবেশ আন্দোলন আমরা কিন্তু আর দু একটা পাবো না। এছাড়া আরো বিশেষ যদি বর্তমান দিনের গুরুত্বপূর্ণ মধ্যে পড়ে স্বচ্ছ ভারত অভিযান এবং ন্যাশনাল গ্রিন কর্পস
এইসব কিন্তু গড়ে তোলা হচ্ছে ভারত সরকার থেকে, যাতে করে মানুষদের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায়। আমরা আসবো শেষের দিকে, একেবারে পৌঁছে গেছি। মানবিক মূল্যবোধ এবং পরিবেশ শিক্ষার মধ্যে একটা অবিচ্ছেদ্য একটা সংযোগ রয়েছে। তো কিভাবে মানবিক মূল্যবোধ এবং পরিবেশ শিক্ষা অতপ্রতভাবে জড়িত আমরা দেখব। মানবিক মূল্যবোধ এবং এই পরিবেশ শিক্ষার মধ্যে একটা অনাবিল একটা সম্পর্ক। মানবিক মূল্যবোধ মানুষকে পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে শেখায় এবং পরিবেশ শিক্ষা মানুষকে নৈতিকভাবে প্রকৃতি সংরক্ষণে সাহায্য করে, তাদেরকে উৎসাহিত করে। যেমন আমরা পশুদের প্রতি মানবিক আচরণ করছি, বনভূমি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞা করছি, সম্পদ ব্যবহারে আমরা ত্যাগ করছি ওই অমিত্যবায়িতা। এছাড়া শিক্ষার মাধ্যমে মূল্যবোধ ও পরিবেশের প্রচার করছি, ছোট্ট থেকে, স্কুল থেকে, কলেজ থেকে এবং ব্যক্তিগতভাবে। নৈতিক শিক্ষা পাঠ্যক্রমে নতুন করে সংযোজন হতে শুরু করেছে ভ্যালু অ্যাডেড কোর্স হিসাবে। তো পরিবেশ সংক্রান্ত প্রকল্প এবং কার্যক্রম এগুলো সব করে কিন্তু এগিয়ে চলেছি। সো উচ্চশিক্ষায় এবং একেবারে প্রাথমিক শিক্ষায় এবং বিশেষ করে শিক্ষার বাইরেও আমাদের কিন্তু আরো পদক্ষেপ নিতে হবে। যেমন করে এই সমস্ত বিষয় নিয়ে সেমিনার করতে হবে, কর্মশালা করতে হবে, গবেষণা করতে হবে এবং সব থেকে বেশি সরকার নয়, মানুষকে এগিয়ে আসতে হবে। সরকার তো থাকবে, স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আরো বেশি করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, প্লাস্টিক মুক্ত একটা ক্যাম্পেইন সমাজ গড়ে তুলতে হবে। তো এখানেও উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রকৃতি, পরিবেশ, মানবিক মূল্যবোধ এই শিক্ষাটাও জরুরি। ওকে, আমাদের কিন্তু যদি সব ইউনিটগুলো দেখেন মোটামুটি আমরা কিন্তু কভার করলাম। যদি কোনো অংশ আমরা ছেড়ে গেলাম বা যদি কোনো বিষয়টা পার্টিকুলার কোনো টিচিং হায়ার এডুকেশন ইউনিটের আপনাদের মনে হয়ে থাকে আলোচনার প্রয়োজন আছে, অবশ্যই জানাবেন। আমরা তা নিয়ে বিস্তৃতভাবে পুরোটাই আলোচনা করব। সবাই ভালো থাকবেন, অবশ্যই আপনাদের প্রিপারেশন চালিয়ে যাবেন, কারণ কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং অ্যান্ড কিপ your ability to become successful. Thank you.